করোনা আক্রান্ত হচ্ছে তরুণরা, রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত। এবছর হজে অংশ নিতে পারবেন 18 থেকে 60 বছর বয়সীরা। ঢাকায় নেপালের প্রেসিডেন্ট যোগ দেবেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে। ঢাকা জলপাইগুড়ি ট্রেন যাত্রা 27 মার্চ উদ্বোধন করবেন দুদেশের প্রধানমন্ত্রী। জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ আর নেই। দেখছেন এটিএন নিউজ। বেলা 3টার নিউজ আওয়ারে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে জানাবো বিস্তারিত খবর। করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে হাসপাতালগুলোতেও। নতুন আক্রান্তের সংখ্যা বেশি এবং শনাক্তদের মধ্যে তরুণদের সংখ্যা আশঙ্কা জাগাচ্ছে। চিকিৎসকরা বলছেন, সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখতে দরকার টিকা ও স্বাস্থ্যবিধি পালনে আরও আন্তরিকতা। গত মার্চ থেকে চলতি মার্চ, মাঝে একটা বছর। এর মাঝে করোনায় আক্রান্ত হয়ে হারিয়ে গেছে অনেকগুলো প্রাণ। করোনা কমেছে এমনটি ভেবে মাঝখানে কিছুদিন আশান্বিত ছিলেন সবাই, কিন্তু প্রতিদিনই এই মহামারীতে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ার খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। কদিন আগে কোভিড টেস্টের সেন্টারগুলো বেশ ফাঁকাই ছিল, কিন্তু এখন ভিড় দেখেই বোঝা যাচ্ছে করোনা বেড়েছে। এদিকে টিকা গ্রহীতার সংখ্যাও এখন কম। প্রেগনেন্ট মারা নিতে পারবে না, ব্রেস্ট ফিডিং মারা নিতে পারবে না, যারা লং লাইং পেশেন্ট হসপিটালে ভর্তি আছে তারা নিতে পারবে না, এমনি যারা করোনা পজিটিভ আছে তারা নিতে পারবে না। সচেতনরা আসছেন টিকা নিতে, কেউ এসেছেন করোনা বাড়ার খবরে, কেউ আগে থেকেই টিকা নিতে প্রস্তুত ছিলেন। আস্থা রাখাই ভালো, হয়তো অনেকে মনের ধারণা এই হতে পারে, এটা কিছু না। ভ্যাকসিন তো দেওয়ার কোনো না দেওয়ার তো কোনো বিকল্প নেই, দিতে হবে। হাসপাতালে করোনা রোগীদের জন্য নির্ধারিত বিছানাগুলো খালি নেই। নিজেদের সক্ষমতা অনুযায়ী চললেও করোনা পরিস্থিতির অবনতি দেখে লোকবল বাড়ানো সহ করোনার জন্য নির্ধারিত সেবা বাড়ানোর প্রস্তুতি রাখতে হচ্ছে কর্তৃপক্ষকে। আমাদের কিন্তু রোগীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছিল, 30, 31, 32 এরকম ছিল, কিন্তু এখন প্রতিদিনই বাড়তেছে। ঊর্ধ্বে আমরা 2 টিকার ডোজ নিলে 80% হয়তো আমরা সুরক্ষিত থাকতে পারি। তাও তো 20 জন থেকে যায়, 20 জনে তো হতেই পারে। এই জন্য টিকা আমাদের নিতে হবে, টিকার কোনো বিকল্প নেই। টিকা নিলে তবে এটার যে রোগের যে সিভিয়ারিটি সেটা কিন্তু কম হবে, তাদের মৃদু অ্যাটাক হয়। 40 বছরের মধ্যে যাদের বয়স তাদের ঝুঁকিটা বেশি দেখা যাচ্ছে এই দফায়। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং হয়তো প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চিকিৎসা সংশ্লিষ্টদের মধ্যে আগের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে। বয়োজ্যেষ্ঠরা বেশি এবং তাদের বেশি শ্বাসকষ্ট হতো, এখন কিন্তু ইয়াং যারা তাদেরও বেশি শ্বাসকষ্ট নিয়ে আসতেছে। ইয়াংরাও কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ তাদের শ্বাসকষ্ট হচ্ছে, অনেককে আইসিইউ দিতে হচ্ছে। 1.5 মাসেরও বেশি সময় ধরে করোনা ভাইরাসের সংক্রমণের হার 5%-এর নিচে থাকা, একই সাথে টিকাদান শুরু হওয়ার কারণে মানুষের মধ্যে ঢিলেঢালা ভাব চলে আসা, স্বাস্থ্যবিধি মেনে না চলা, পর্যটন কেন্দ্রগুলো খুলে যাওয়া, বিয়ে থেকে শুরু করে নানা ধরনের সামাজিক অনুষ্ঠানের কারণে সম্প্রতি সংক্রমণ বেড়ে গেছে বলে ধারণা করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। তাই এসব ব্যাপারে সতর্কতা চান তারা। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর মতিঝিলের আদমজী কোর্ট ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। পরিস্থিতি জানতে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, আপনি তো সেখানে আছেন, আগুনের ভয়াবহতা কেমন দেখছেন এবং ক্ষয়ক্ষতির কোনো খবর পেয়েছেন কিনা, সব মিলে সেখানকার খবর জানাবেন। দুপুর 1:35 দিকে ফায়ার সার্ভিসের সদর দপ্তর যারা এই কাজগুলো করছেন আগুন নেভানোর, তাদের কাছে খবরটি পৌঁছায়। এখানকার আশেপাশের যে সমস্ত মানুষজন রয়েছেন, মতিঝিল বক চত্বর এলাকা কিংবা যে জায়গাটিতে আগুন লাগছে এটি যাদের নজরে এসছে, তারা প্রথমে 999 সার্ভিসের সহযোগিতা কিংবা ফায়ার সার্ভিসের নাম্বার যাদের জানা ছিল তাদের কাছে খবরটি পৌঁছান। তারপর পরই ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রথম দফায় এসে আগুন নেভানোর জন্য যুক্ত হয়। এরপরে আরও 2টি ইউনিট বাড়ানো হয়। 6টি ইউনিট কাজ করার পরে একে একে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের যে সমস্ত স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলো থেকে এখন পর্যন্ত 13টি ইউনিট
এই জায়গাটিতে আগুন নেভানোর কাজ করছে। আপনাকে একটি বিষয় পরিষ্কার করতে চাই, এরই মধ্যে অনেকে বিষয়টি জানতে চেয়েছেন যে কোন জায়গাটিতে আগুন লেগেছে। কেউ বলছেন এনআরবি ব্যাংক, কেউ বা এনআরবিসি ব্যাংক, এরকম তাদের সবার জন্য একটা বিষয় পরিষ্কার করতে চাই। এটি হচ্ছে যে বাংলাদেশ পাট কল কর্পোরেশন, মতিঝিল বক চত্বরের ঠিক কাছাকাছি এলাকায় এই কর্পোরেশন পুরো ভবনটি আদমজী কোর্ট নামে পরিচিত এবং অ্যানেক্স 1 নামে এই ভবনটি এই জায়গার মানুষজন চিনে থাকেন। এই ভবনটিরই 7 তলায়, একেবারে সবচেয়ে যেটি টপ ফ্লোর বলা হয়ে থাকে, সেই 7 তলায় একটি গোডাউন বলা হচ্ছে। কেউ কেউ বলছেন, বিশেষ করে বিজেএমসি বা বাংলাদেশ পাট কল কর্পোরেশনের একাধিক কর্মীর সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে 7 তলার ওই গোডাউনটিতে বিভিন্ন ধরনের আসবাবপত্র বা কাগজপত্র রয়েছে পাটকল কর্পোরেশনের। সেই রুমটিতেই প্রথমে আগুন লাগে, তবে কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বা কি কারণে আগুন লাগে সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। তার পরবর্তীতে এই আগুনটি 5 তলা বা অন্যদিকে আগুনের ধোঁয়া অথবা আগুনের শিখা ছড়িয়ে পড়ে, এরকমটি এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের কাছ থেকে জানতে পেরেছি। এরই মধ্যে ঠিক এই পাটকল কর্পোরেশনের অ্যানেক্স 1 যে ভবনটি, এই ভবনের পাশে এনআরবিসি ব্যাংক, সেই ভবনটিতে এখনো পর্যন্ত আগুন লাগার কোনো ধরনের কোনো শঙ্কা বা উদ্বেগ তৈরি হয়নি। অপরদিকে পাশে ভবন 2, সেটিতেও আগুন এখনো ছড়িয়ে পড়েনি। শেষ মুহূর্ত পর্যন্ত এই ভবনটিতে এখনো আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আপনাকে আরো কিছু তথ্য জানিয়ে রাখতে চাই, এই পাটকল কর্পোরেশন ভবনের নিচতলায় জীবন বীমা কর্পোরেশন, বিকন ট্রাভেল ট্যুরিজম বা এয়ার টিকেটের 2-3টি প্রতিষ্ঠান রয়েছে, এয়ার কনসার্ন এবং একটি বিরিয়ানি হাউসও রয়েছে। সেগুলোর এই মুহূর্তে বন্ধ দেখা যাচ্ছে। তার কারণটি হচ্ছে যে আগুন লাগার পরপরই এখানকার লোকজন যারা রয়েছেন এই প্রতিষ্ঠানগুলো, নিচতলায় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ করবার জন্য তাদেরকে সরিয়ে নিয়ে যান এবং তারাও এর মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে আসেন। আশেপাশে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ভবনটি রয়েছে, এছাড়া উত্তরা ব্যাংক সহ মতিঝিল দিলকুশা বাণিজ্যিক এলাকা, এটি খুব বাণিজ্যিক এলাকা নামে খুব বেশি পরিচিতি। তাই আগুন দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে কথা বলে যতটুকু জানা গেছে যে খুব বেশি পরিমাণে দূরবর্তী কোনো জায়গার দিকে ছড়িয়ে যাওয়ার সেই সম্ভাবনাটি এখন অনেকটা কমে এসেছে। তা এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ। আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী মতিঝিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সহকর্মী আবুল কালাম আজাদ ছিলেন সেখানে, আমাদেরকে সেখানকার খবর জানাচ্ছিলেন। চলে যাব পরবর্তী খবরে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর হচ্ছে সরকার। মাস্ক পরা সহ জনসচেতনতা বাড়াতে রাজধানীর বিভিন্ন জায়গায় পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। সকালে কারওয়ান বাজার সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের নেতৃত্বে এই অভিযানে মাস্ক না পরায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানা ও সামাজিক দূরত্ব বজায় না রেখে টিসিবির পণ্য বিক্রির দায়ে জরিমানা করা হয় আরও একজনকে। এ সময় নিম্ন আয়ের মানুষের হাতে বিনামূল্যের মাস্কও তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। করোনা ভাইরাসের কারণে এবছর শুধু 18 থেকে 60 বছর বয়সীরা হজে অংশ নিতে পারবেন। তবে হজ যাত্রী সৌদি আরবে যাওয়ার কমপক্ষে 1 সপ্তাহ আগে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের প্রক্রিয়া শেষ করতে হবে। এছাড়া সৌদিতে অবতরণের 72 ঘন্টা আগে করা করোনা ভাইরাসের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও সঙ্গে রাখতে হবে। প্রোটোকলে বলা হয়েছে, সৌদি আরবে পৌঁছানোর পর হজ যাত্রীদের 3 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। সেখানে আবারও তাদের পিসিআর টেস্ট করা হবে। এতে নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ারেন্টিন শেষ হবে, তারপরই হজ পালন করা যাবে। অন্য প্রসঙ্গ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। নেপালের প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি সকাল 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে 3 বাহিনীর একটি চৌকস দল অতিথিকে গার্ড অফ অনার প্রদান করে। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে নেপালের প্রেসিডেন্ট পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশে এটিই প্রথম নেপালের কোনো প্রেসিডেন্টের আনুষ্ঠানিক সফর।
এই সফরের সময় দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল বিকেলে ঢাকা ত্যাগ করবেন নেপালের প্রেসিডেন্ট। সাতাশ মার্চ উদ্বোধন হচ্ছে ঢাকা নিউ জলপাইগুড়ি ট্রেন সার্ভিস। মিতালি এক্সপ্রেস নামে এই ট্রেন উদ্বোধন করবেন বাংলাদেশে এবং ভারতের প্রধানমন্ত্রী। তবে করোনা পরিস্থিতির কারণে এখনই যাত্রী পরিবহন হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রী চলাচলের তারিখ ঠিক করা হবে। সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ঢাকা থেকে সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার এবং ভারত থেকে রবিবার ও বুধবার ট্রেনটি চলবে। 595 কিলোমিটার দূরত্বের ট্রেনের ভাড়া হবে 1235 টাকা। না, ইমিগ্রেশনটা আমরা তো বললাম ওই জন্য ভাগ করেছি আমরা, যাতে যে প্যাসেঞ্জারগুলো সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণার মাধ্যমে আমরা যাত্রী পরিবহনের জন্য এই রুটটি অর্থাৎ ঢাকা থেকে ঢাকার ক্যান্টনমেন্ট থেকে আপনার নিউ জলপাইগুড়ি স্টেশন ভারতের এই পথে চলাচলের জন্য এটা উন্মুক্ত করা হবে। এবারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের বিশেষ আয়োজন 50-এ বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। স্বাধীনতার 50 বছরে অনেক অর্জনের অন্যতম বিষয় নিজেদের টাকায় পদ্মা সেতু। শুধু একটা সেতু নয়, দেশের লাখো মানুষের আবেগ অনুভূতি জড়িয়ে আছে এই সেতুর সঙ্গে। বিশ্বে অনেক বড় বড় সেতু থাকলেও অ্যামাজনের পর এত খরস্রোতা নদীর ওপর এত বড় সেতু আর নেই। পদ্মা সেতু নির্মাণেও 3টি অনন্য বিশ্ব রেকর্ড হয়েছে। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। এই স্বপ্নের সেতুকে ঘিরে পদ্মার জল কম ঘোলা হয়নি। চ্যালেঞ্জিং এই নির্মাণ প্রকল্প দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের উপর এক ধরনের চপেটাঘাত। একের পর এক 42টি পিলারের উপর বসেছে 41টি স্প্যান। বিশ্বব্যাংকের প্রতিশ্রুতি ভঙ্গের ধকল সহ্য করার পরও পদ্মার বহুরূপী আচরণকে নিয়ন্ত্রণ করতে হয়েছে। এর তলদেশের মাটির নরম স্তর স্রোত প্রবল, ফলে আনপ্রেডিক্টেবল এই নদীতে একাধিকবার নকশা পরিবর্তন করে কাজ করাটা কম কঠিন ছিল না। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, হাত পেতে নয়, আমরাও যে পদ্মা সেতুর মতো এরকম একটা বিশাল সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে পারি এবং কর্মক্ষমতা বাংলাদেশ যে অর্জন করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ 122 মিটার গভীরে স্টিলের পাইপ বসানো হয়েছে। বিশ্বের অন্য কোনো সেতুর জন্য এত গভীরে পাইলিং এবং মোটা পাইপ বসানো প্রয়োজন হয়নি। 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুর ফ্রিকশন পেন্টুলাম বিয়ারিং এর সক্ষমতা 10,000 টন, যা অনন্য এক রেকর্ড। দুপাড়ে 12 কিলোমিটার নদী শাসনও কম কঠিন নয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি। 2 স্তর বিশিষ্ট স্টিল ও কনক্রিট নির্মিত 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে রয়েছে একটি একক রেলপথ। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা প্রায় 60 ফুট। সেতুর সর্বশেষ নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে 30,793 কোটি টাকা। এবছরের শেষ অথবা আগামী বছরের শুরুতে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা সরকারের। আর এর মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে নিঃসন্দেহে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা। এবার একটি শোক সংবাদ। দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ খান মাসুদ আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর 5:30টার দিকে আতিকুল্লাহ খান মাসুদের শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। বাদ জোহর সেনানিবাসের আল্লাহ মসজিদে তার জানাজা হয়। রাশিয়া থেকে ছেলে দেশে ফেরার পর তার দাফন সম্পন্ন হবে। 1951 সালে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের মেদিনী মণ্ডল গ্রামে আতিকুল্লাহ খান মাসুদের জন্ম। তার সম্পাদনায় 1993 সালে দৈনিক জনকণ্ঠ প্রকাশিত হয়। জনকণ্ঠই প্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা ও প্রকাশিত হয়ে সংবাদপত্র জগতে আলোড়ন তোলে। বায়াজিদ স্টিল বিরতি নিচ্ছে এ পর্যায়ে, এরপর আরো যা থাকছে। খেয়াল খুশি মতো বক্তব্য দেয়া চলবে না, নেতাদের সতর্ক করলেন ওবায়দুল কাদের। মুজিব বর্ষ উপলক্ষে কুষ্টিয়ায় যাত্রা উৎসব শুরু। করোনা আক্রান্ত হচ্ছে তরুণরা, রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত। এবছর হজে অংশ নিতে পারবেন 18 থেকে 60 বছর বয়সীরা। ঢাকায় নেপালের প্রেসিডেন্ট যোগ দেবেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে। 27 মার্চ ঢাকা জলপাইগুড়ি ট্রেন চলাচল শুরু, উদ্বোধন করবেন দুদেশের প্রধানমন্ত্রী। জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ আর নেই। দেখছেন এটিএন নিউজ। বিরতির পর বেলা 3টার নিউজ আওয়ারে আবার স্বাগত জানাচ্ছি। খেয়াল খুশি মতো বক্তব্য না দিতে নেতা কর্মীদের সতর্ক করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার নিজ বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে নওগাঁর পোরশা উপজেলার সম্মেলনে রাখা বক্তব্যে তিনি বলেন, শৃঙ্খলা না মানলে কঠোর সিদ্ধান্ত নেবে দল। সভানেত্রী শেখ হাসিনা দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে। দলের শৃঙ্খলা না মানলে যত বড় নেতা জনপ্রতিনিধি হন না কেন, দল কাউকে ছাড় দেবে না। ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। আজও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বিএনপি আজ দেশে বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনার সেই জনপ্রিয় সরকারকে উৎখাত করার জন্য। সিলেটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ভেঙে বাড়ি যাওয়ায় জরিমানার মুখে পড়েছেন যুক্তরাজ্য ফেরত এক পরিবারের 6 জন। একই সঙ্গে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রোববার সকালে নগরের ব্রিটানিয়া আবাসিক হোটেল থেকে নিরাপত্তা কর্মী ও পুলিশ সদস্যদের চোখ এড়িয়ে চলে যান জকিগঞ্জের এক প্রবাসী পরিবারের নারী শিশু সহ 9 জন। পরে হোটেল কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করলে রাত 8টার দিকে ফিরে আসেন তারা। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে ওই পরিবারের 3 শিশু ছাড়া বাকি 6 জনের প্রত্যেককে 3000 টাকা করে জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হোটেল কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলা করেছে। নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্য থেকে ফেরা প্রবাসীদের হোটেলে কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক। এবারে ম্যাক্স ব্যাগের সৌজন্যে বইমেলা প্রতিদিন। বইমেলার চতুর্থ দিনে কিছুটা বেড়েছে পাঠক সমাগম। মেলার পরিসর বড় হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে পছন্দের বই সংগ্রহ করেছেন পাঠকরা। জনাকীর্ণ না হলেও
রোববার সন্ধ্যার বইমেলা প্রাঙ্গণ ছিল দর্শক পাঠকের উপস্থিতিতে মুখর। বেলা গড়াতেই বইমেলা আসতে শুরু করেন পাঠক। ফেব্রুয়ারি নয়, করোনায় মার্চের শেষের এ মেলাও কিছুটা স্বেচ্ছাবন্দী জীবনে হাঁপ ছাড়ার সুযোগ। দূর দূরান্ত থেকেও অনেকে চলে এসেছেন বইমেলায়। সবাইকে রিকোয়েস্ট করবো যে আসার জন্য, কারণ বছরে একবারই হয় আমাদের এই মেলাটা, প্রাণের মেলাটা। শুধু চাঁদপুর থেকে এসেছি, আর ঢাকায় আসছি, মানে বইমেলা আসতেই হবে। স্বাস্থ্যবিধির কারণে এবার শিশুদের জন্য তেমন কোনো আয়োজন নেই। তারপরও শিশুরা এসেছে বাবা মায়ের হাত ধরে। বড় পরিসরে মেলা অনেকটাই স্বস্তি দিয়েছে অভিভাবকদের। বইমেলায় আসবো তো আসলাম, আজকে বাবার সাথে ঘুরলাম, আবার আসবো আমি। শঙ্কা আছে, তাই বলে জাতি হিসেবে ঐতিহ্যকে এড়াবার সুযোগ নেই। বিদেশি অতিথিদের ব্যস্ত শিডিউলের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রীও এসেছিলেন বইমেলা প্রাঙ্গণে। আমি খুবই আনন্দিত যে আমরা এই যে রীতি চালু করেছি বইমেলাটা বলবৎ আছে, কারণ এই সময় আমাদের দেশের বহু ছেলেমেয়েরা বই কিনে এবং বইয়ের প্রতি আগ্রহ, পড়ার প্রতি আগ্রহ হয়। পরিসর বাড়লেও বইমেলায় বরাদ্দকৃত জায়গা নিয়ে খুশি নয় লিটল ম্যাগ প্রকাশকরা। লিটল ম্যাগাজিন কি এত অবজ্ঞা যে তুমি ঠেলতে ঠেলতে তাকে ওই মাথায় ফেলে দাও নিয়ে? আমি কিন্তু আগেও বলেছি, লিটল ম্যাগাজিন থেকে প্রত্যেকে তৈরি হয়েছে সেখানে। মেলার পরিসর নিয়ে সন্তোষ থাকলেও মেলা শেষে বাণিজ্যিক লাভ নিয়ে আশঙ্কা দূর হয়নি প্রকাশকদের। লোক সংখ্যা যতটুকু না ফেব্রুয়ারি মাসে হয়, 4 দিনের এই মেলার 4 দিনের মাথায় যে হয় সেই তুলনায় কিন্তু এবার কম, কারণ অনেক মানুষ জানেই না যেখানে মেলা হচ্ছে। বইমেলার চতুর্থ দিনে রোববার নতুন বই বেরিয়েছে 81টি। সব মিলিয়ে 200-রও বেশি নতুন বই এসেছে মেলায়। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। বাণিজ্যিকভাবে কালোজিরার ফুল থেকে মধু চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন ফরিদপুরের চাষিরা। ফুল থেকে খাঁটি মধু আহরণ করায় এর চাহিদাও বেড়েছে। ফলে দিন দিন এ জেলায় বেড়ে চলেছে মধু আহরণকারীর সংখ্যা। বিভিন্ন ফসলের মাঠে ও আমের বাগানে মধু সংগ্রহের জন্য বিশেষ কায়দায় মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণ করছেন চাষিরা। বিভিন্ন সময়ে নানান ফুল থেকে মধু সংগ্রহ করলেও বর্তমানে জেলার মৌচাষিরা কালোজিরার মধু সংগ্রহ করছেন। আর সংগ্রহকৃত মধু বিভিন্ন কোম্পানি এবং স্থানীয় বাজারে বিক্রি করছেন। কম দামে খাঁটি মধু কিনতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা। আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন মৌচাষিরা। উন্নত পদ্ধতি ও নিরাপদভাবে মধু সংগ্রহে তাদের প্রশিক্ষণ সহ সব ধরনের পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। সংবাদে এই পর্ব শেষ করছি ঐতিহ্যবাহী যাত্রাপালার সংবাদ দিয়ে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পক্ষকালব্যাপী যাত্রা উৎসব শুরু হয়েছে কুষ্টিয়ায়। ফিরে চল মাটির টানে স্লোগান নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে চলছে এই উৎসব। প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলা সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য যাত্রাপালা বিলুপ্তপ্রায় এই শিল্পকে টিকিয়ে রাখতে এবং গ্রামীণ বিনোদনের অতীত গৌরব ফিরিয়ে আনতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই যাত্রা উৎসবের আয়োজন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই আয়োজন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির। মোহিনী মিল মাঠে যাত্রা উপভোগ করছেন অসংখ্য মানুষ। বিপুল দর্শকের সামনে মঞ্চ মাতাচ্ছেন শিল্পীরা। আমি ছোটবেলা থেকেই যাত্রা করতাম এবং আগে করতাম একানির থেকে আমি এখন নায়িকা করেছি, তারপরে ডার্কে করেছি, এখন মাদার করি। এই যাত্রা শিল্প ফিরিয়ে আনার জন্য আমরা একসঙ্গে কাজ করছি। একসময় বাংলাদেশের যে কোনো কারণেই হোক, অশ্লীলতার কারণেই হোক, এই যাত্রা শিল্প আজ ধ্বংসের পথে। সঠিক পৃষ্ঠপোষকতা ও নিরাপত্তা পেলে বাংলার নিজস্ব ঐতিহ্যের ধারক যাত্রা শিল্প আবারও প্রাণ ফিরে পাবে, এমনই প্রত্যাশা সংস্কৃতি প্রেমীদের। কুষ্টিয়া এবং খোকসা এই দুইটা ভেন্যুতেই আমরা বাংলার হারিয়ে যাওয়া আদি কৃষ্টি, আদি সংস্কৃতি, এই যাত্রাপালা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্যেই আমাদের এই প্রয়াস। এই উদ্যোগের সাথে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে পৃষ্ঠপোষকতা করছে। আমরা যাত্রা শিল্পকে আরও সুন্দরভাবে সমাজের মাঝে তুলে ধরতে চাই।
মাটির টানে ফিরে যাওয়ার এই উৎসব শুরু হয়েছে 12 মার্চ, চলবে মহান স্বাধীনতা দিবস পর্যন্ত। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। নিউজ আওয়ার এই পর্যায়ে আবারও বায়াজ স্টিল বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকছে। মিয়ানমারের সামরিক জান্তা বিরোধীদের নতুন পরিকল্পনা। বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে কাল। দেখছেন ATN নিউজ। বিরতির পর বেলা 3টার নিউজ আওয়ারে আরো একবার স্বাগত জানাচ্ছি। ভাষা সংগ্রামী ও রবীন্দ্র গবেষক আহমদ রফিকের অস্ত্রোপচার হয়েছে রাজধানীর একটি হাসপাতালে। বৃহস্পতিবার রাতে স্কাটনের বাড়িতে পড়ে গিয়ে আঘাত পেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচার করে তার মেরুদণ্ডে হাড় সংযোজন করতে হবে। ভাষা সংগ্রামী আহমদ রফিকের সুচিকিৎসায় রাষ্ট্রীয় তদারকি চেয়েছেন তার সুহৃদরা। 144 দ্বারা ভাঙা না হলে গুলি চলতো না, আর খুব অপ্রিয় সত্য যে গুলি না চললে 21শে ফেব্রুয়ারি 21শে হতো না। ডাক্তারি পাশ করলেও চিকিৎসা পেশায় যাননি, রাজনীতিও শেষ পর্যন্ত টানেনি তাকে, কিন্তু ভাষা আন্দোলনের চেতনাকে ধরে রেখেছেন। ভাষা আন্দোলনে অংশগ্রহণটাকে জীবনের শ্রেষ্ঠ অর্জন এবং 1952তেই সেটি সমাপ্ত বলে মানতেন না আহমদ রফিক। কলমই এখন তার লড়াইয়ের অস্ত্র। সাহিত্যকর্ম শুধু ধরেই রাখেননি, এটি হয়ে দাঁড়ায় আহমদ রফিকের সর্বক্ষণের কাজ। এভাবে আহমদ রফিক সম্পর্কে বলেছিলেন আনিসুজ্জামান। 21 মিছিল সভায় শহীদের রক্তের আভা, রাজ্জাগাশ্রম ও সংকল্পে মেডিকেল হোস্টেল প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ, সেই সঙ্গে ভাষা আন্দোলন বিষয়ে 20টি বই লিখেছেন তার সেই ভাষা সংগ্রামী অন্তর থেকেই। 2006 সালে স্ত্রী ডাক্তার সৈয়দা রুহুল হাসিনকে হারালেও নিত্যসঙ্গী করেন সাহিত্য চর্চা ও মানুষের কল্যাণে নানা কাজকে। ইস্কাটনে তার বাসার সামনের সড়কটির নাম ভাষা সংগ্রামী আহমদ রফিক সড়ক। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুরে 1929 সালের 12 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। 92টি বছর ধরে জীবনকে অর্থপূর্ণভাবে যাপনের চেষ্টা করেছেন আহমদ রফিক। তাই তার অসুস্থতার এই সময়টিতে রাষ্ট্রকে পাশে চান তার সুহৃদরা। আমাদের সবারই রাষ্ট্রের কাছে একটি দাবি, রাষ্ট্র তার জন্য এগিয়ে আসো। এটা আহমেদ রফিকের দাবি নয়, এটা আমাদের জনদাবি। রাষ্ট্রের প্রতি যার এত ত্যাগ, তার প্রতি আমাদেরও নৈতিক দায়বদ্ধতা রয়েছে। আমরা যেন সেই কথাটা স্মরণ রেখে আহমদ রফিকের সুচিকিৎসার জন্য, আহমদ রফিকের সুস্থতার জন্য আমরা যেন নিজ নিজ জায়গা থেকে দায়িত্বটুকু পালন করি। সাজিদা সুইটি, ATN নিউজ, ঢাকা। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। নিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর জন্য নগদ ও বোনাস মিলে সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণার সীমা 35% করে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয় ব্যাংকগুলো সর্বোচ্চ 35% লভ্যাংশ দিতে পারবে। এর মধ্যে নগদ লভ্যাংশ হবে সর্বোচ্চ 17.50%। ব্যাংকের জন্য লভ্যাংশের সর্বোচ্চ সীমা 30% বেঁধে দিয়ে 7 ফেব্রুয়ারি নতুন নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এই সীমা বেঁধে দেওয়ার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর হারাতে শুরু করলে পুঁজিবাজারের সূচকও নেতিবাচক অবস্থানে চলে যায়। এরপরই দুই নিয়ন্ত্রক সংস্থার বৈঠকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার ঘোষণা আসে। দেশের বাইরের খবর জানাবো। মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী বিক্ষোভ নতুনভাবে করার পরিকল্পনা করেছেন আন্দোলনকারীরা। গাড়ি বহর নিয়ে হর্ন বাজিয়ে দেশটির নিরাপত্তা বাহিনীকে 3 আঙ্গুলের অভ্যুত্থান বিরোধী স্যালুট দেখানোর ডাক দেওয়া হয়েছে। মিয়ানমারের সব বড় শহরে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
রোববারও মনওয়ার শহরে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। অন্যদিকে মিয়ানমারের দ্বিতীয় বড় মান্দালয়ের এক স্কুলে সেনাবাহিনী ক্যাম্প তৈরির চেষ্টা করার সময় বাধা দেয় স্থানীয় জনতা। তখন আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে নিহতের সংখ্যা 252। এদিকে ফেসবুক পোস্টে বিক্ষোভে সামিল হতে স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। মিয়ানমারের রাজনৈতিক বন্দী সহায়তা কেন্দ্রের তথ্য অনুসারে সামরিক সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 3000 আন্দোলনকারীকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। এবারে আলিশা মার্ট ওয়ানডে সিরিজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খবর। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে রোববার ক্রাইস্ট চার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে অনুশীলনও করেছে টাইগাররা। প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করতে হাতে আরও একদিন সময় পাচ্ছেন তামিম মুশফিকরা। প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে 8 উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে তামিম ইকবালের দল। কিউই বোলারদের সামনে দাঁড়াতে পারেননি তামিম, সৌম্য, লিটনরা। মাত্র 131 রানে গুটিয়ে যায় তারা। এখন সিরিজ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে দ্বিতীয় ম্যাচ জিততেই হবে সফরকারী বাংলাদেশের। নিউজ আওয়ার শেষ করছি, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনা আক্রান্ত হচ্ছে তরুণরা, রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত। এবছর হজে অংশ নিতে পারবেন 18 থেকে 60 বছর বয়সীরা। ঢাকায় নেপালের প্রেসিডেন্ট যোগ দেবেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে। 27 মার্চ ঢাকা জলপাইগুড়ি ট্রেন চলাচল শুরু, উদ্বোধন করবেন দুদেশের প্রধানমন্ত্রী। জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ আর নেই। খেয়াল খুশি মতো বক্তব্য দেয়া চলবে না, নেতাদের সতর্ক করলেন ওবায়দুল কাদের। মুজিব বর্ষ উপলক্ষে কুষ্টিয়ায় যাত্রা উৎসব শুরু। মিয়ানমারের সামরিক জান্তা বিরোধীদের নতুন পরিকল্পনা। বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে কাল। এই ছিল বেলা 3টার নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটি নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস লিখে পাঠিয়ে দিন 5959 নম্বর।